ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সমসাময়িক যেসব বিষয় সেসব বিষয় নিয়েই আমরা আলোচনা করি এই জিরো আওয়ার অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমাদের আজকের যে বিষয় অপারেশন ডেভিল হান্ট ও প্রাসঙ্গিক বিষয়, গতকালকেও আমরা এই অপারেশন ডেভিল হান্ট নিয়েই কথা বলেছিলাম। ঠিক প্রাসঙ্গিক বিষয় আজকেও আমরা এটাকে কন্টিনিউ করছি, কারণ সারা দেশে ১৩০০-র বেশি অপরাধীকে ধরা হয়েছে এবং বিশেষ করে এর মধ্যে গেল সরকারের সময়ে বেশ আলোচিত যেসব পুলিশ অফিসার ছিল তাদের যারা এই সময় পলাতক আছে অথবা অব্যাহতিপ্রাপ্ত এরকমের উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ অফিসার ধরা হয়েছে এবং যাদের সঙ্গে বেশ কিছু নাশকতার প্রমাণ পেয়েছে বলে গোয়েন্দা সংস্থার থেকে জানানো হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে আজকের আলোচনায় আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, আপনাকেও স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। মূল আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে আসতে চাই বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো। ডেভিল যতদিন থাকবে অভিযান ততদিন চলবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সারা দেশে ১৩০০-রও বেশি গ্রেফতার, মোল্লা নজরুল রিমান্ডে। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত বিএনপির, আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টারের কাজ শুরু। নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় নির্বাচন কমিশন, ভোট ছাড়া গণতন্ত্র হয় না, মন্তব্য মির্জা আব্বাসের। ন্যূনতম সংস্কার চায় জামায়াত। সফলতার মাপকাঠিতে অন্তর্বর্তী সরকারের ৬ মাসের মূল্যায়ন ঠিক নয়, অভিমত অর্থ উপদেষ্টার। পুনর্মূল্যায়ন হবে বিভিন্ন পণ্যের কর। এবং পতিত সরকারের পাঠ্যপুস্তক ছাপানোয় অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহে দুদক। বাংলাদেশ ব্যাংকের লকারে অভিযান, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মামলা। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার আজকের যে বিষয় অপারেশন ডেভিল হান্ট, আমি ইয়াসিন আরাফাতের কাছ থেকে শুরু করতে চাই। এই অপারেশন ডেভিল হান্ট এটি শুরু করা হলো মূলত পরশু দিন একটি খুব ন্যাক্কারজনক ঘটনাই ঘটেছে, যে আপনি জানেন গাজীপুরের যে ঘটনাটি। আমার প্রশ্ন হলো যে এই ধরনের যে কিছু হবে এটি কিন্তু আগে থেকেই বলা হচ্ছিল, কারণ ১৫ বছর যাবৎ যেই সরকার এবং সেই সরকারের সুবিধাভোগী যারা আছেন তারা তো এখনও দেশে বিভিন্ন অবস্থানে আছেন। সেই জায়গার থেকে এ ধরনের একটি পরিস্থিতি তারা তৈরি করতে চাবে এবং আগামীতে যখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য সব কিছু তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে দেশকে, সেই সময়ে এই ধরনের ঝুঁকির কথাটা কতটুকু গুরুত্ব মনে হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আমার পাশে উপস্থিত আছেন বিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপারেশন ডেভিল হান্ট এটি ছাত্র জনতার দাবি ছিল ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই চিরুনি অভিযান দিয়ে যারা মূল অপরাধী, যাদেরকে রাস্তায় পিস্তল হাতে, গুলি হাতে, রাইফেল হাতে, চাপাতি হাতে প্রকাশ্যে দিবালয় দেখা গিয়েছিল, যাদেরকে দেখা গিয়েছিল তারা অপরিচিত কেউ ছিল না, কারণ ১৬ বছর ধরে তারা এই ধরনের নির্যাতন নিপীড়ন করে আসছিল। তাহলে শুরুতে তাদেরকে গ্রেপ্তার করার সুযোগ ছিল, কিন্তু কেন গ্রেপ্তার হয় নাই এটি জাতির কাছে ক্লিয়ার, যে বিগত ১৬ বছরে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র আওয়ামী চেতনাধারীদেরকে দিয়ে যেভাবে ঢেলে সাজানো হয়েছে, সেখানে জামাতের কিংবা বিএনপির কারো নামগন্ধ পাওয়া গেলে তাকে ওএসডি করা, সেখান থেকে সরিয়ে দেয়া, চাকরিচ্যুত করা, বিভিন্ন ঘটনার কারণে একটা অংশ পালিয়ে গেছে, আর একটা অংশ আড়ালে আবডালে থেকে গেছে, কিন্তু অধিকাংশই বিগত আওয়ামী সরকারের পোষ্য যারা অনুগত, তারা প্রশাসন যন্ত্র থেকে যাওয়ার কারণে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। আমি আপনাকে একটা উদাহরণ বলি। জামাত ইসলামের ছাত্র শিবির কিন্তু নিষিদ্ধ সংগঠন ছিল না। গায়ের জোরে বিপ্লব কুমার সরকার বলতো নিষিদ্ধ সংগঠন, বা সে ধরনের আচরণ করার চেষ্টা করা হতো।
জামাতের অফিসগুলোকে তালাবদ্ধ করে রাখা হতো। জামাতের নেতাকর্মীরা যদি কোনো রেস্টুরেন্টে প্রোগ্রাম করতো কিংবা নিজের বাসা বাড়িতে প্রোগ্রাম করতো, অফিসে করতো, নিজের ঘরের ভিতরে বেডরুমগুলো সেখান থেকেও খুঁজে নিয়ে আসতো। নাশকতার মামলা বলে বিভিন্নভাবে মিথ্যা প্রতিপন্ন করে গ্রেপ্তার দেখানো হতো। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে হাজারো ছাত্র জনতা, 34,000 প্লাস হচ্ছে বিগত সময়ে আহত, 2,000-এর বেশি শহীদ, এদের উপরে প্রশাসনের যন্ত্র ব্যবহারের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগের জঙ্গি সন্ত্রাসী যারা আক্রমণ চালিয়েছিল, তারা কে কোন এলাকার কোথায় বসবাস করে, তাদের বাসাবাড়ি কোথায়, সব চিহ্নিত ছিল। তারপরেও তাদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বিগত 6 মাস এটা দেখেছি। ছাত্র জনতাও এক্ষেত্রে নাখোশ ছিল। তারা তাদের প্রত্যাশা অনুযায়ী যারা জালিম, তাদের বিচারের কোনো দৃশ্যমান কর্মসূচি দেখছে না। এই জন্য দেশের জনগণের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ভূমিকা পালন করেছিল তাদের পক্ষ থেকে প্রচণ্ড চাপের কারণে সরকার ঠিক 6 মাসের মাথায় এ ধরনের কর্মসূচি নিতে বাধ্য হয়েছে। এখন কথা হচ্ছে, এই ধরনের ঘটনা আশঙ্কা আছে কি নাই? অবশ্য আশঙ্কায় ছিল। কারণ যারা জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যাদের হাতে হাতে অস্ত্র, যারা সকল পাওয়ার শক্তি ব্যবহার করে বিগত সময় বিরোধী দলকে দমন করেছিল, তাদের হাতে তো সকল অস্ত্র রয়ে গেছে, সকল ইকুইপমেন্ট রয়ে গেছে। তারা সেগুলো ব্যবহার করে যে কোনো সময় জঙ্গি হামলা করতে পারে। সেই সূত্র ধরে তো ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। কিন্তু একটা নিষিদ্ধ সংগঠনের উপরে যে ধরনের ক্র্যাকডাউন হওয়ার কথা বা গ্রেপ্তার করার কথা, চিহ্নিতদেরকে ধরে ধরে নিয়ে এসে আইনের কাছে সুপর্দ করার কথা, রাষ্ট্র এ জায়গায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এটা জাতির কাছে ক্লিয়ার হওয়া প্রয়োজন, মানুষের কাছে ক্লিয়ার হওয়া প্রয়োজন। আমরা ব্যর্থতার কয়েকটা কারণ দেখি। তার মধ্যে আমিও একটা বললাম যে প্রশাসন যন্ত্রে আওয়ামী চেতনাধারী যারা, তারা অধিকাংশ রয়ে যাওয়ার কারণে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা তাদের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে তারা সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। দ্বিতীয় হচ্ছে, এই পট পরিবর্তনের পরে কেউ ভোল পাল্টিয়ে, নিজের সাইনবোর্ড পাল্টিয়ে, আবার চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলোর সাথে যুক্ত হওয়ার কারণে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজকারী আড়ালে আবডালে তাদের সাইনবোর্ড পরিবর্তন করার চেষ্টা করেছে। আবার বিভিন্ন সময় পত্রিকা দেখেছেন, কেউ একজন গ্রেপ্তার করেছে, দেখা যায় অন্য দলের কেউ তাকে ছাড়া নেওয়ার ব্যবস্থা করেছে। এই সুযোগটা কিন্তু তারা ব্যবহার করেছে। আর 3 নম্বর হচ্ছে, যে চেতনা নিয়ে, যে ঐক্য নিয়ে সবাই সবার প্ল্যাটফর্ম থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, কিছুটা হলেও এই ঐক্যের জায়গায় আমরা ঘাটতি লক্ষ্য করছি। অথচ এই বিশাল বিজয়ের পরে, ফেসিবাদ বিরোধী লড়াইয়ের পরে সবাই ঐক্যবদ্ধ থাকলে আজকে যারা ফেসিবাদ কিংবা ফেসিবাদের দোসর, তারা এই ধরনের আস্ফালন করার সুযোগ পেত না। আজকে দেখেন, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। তারা দুঃখ প্রকাশ করবে, বিশেষ করে শহীদ ফ্যামিলির কাছে দুঃখ প্রকাশ করবে, একটা অনুশোচনা করবে। তার পরিবর্তে তারা আবারও আসবে, আবারও বিচার করবে, আবারও তারা দেখে নেবে, আবারও তারা সাইজ করবে। এবং এক একজনের এক এক ভাষা আমরা সোশ্যাল মিডিয়া যতটুকু দেখছি, যেমন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের যে বক্তব্য আমরা দেখলাম, শেখ হাসিনার বক্তব্য যেটা মাঝে মধ্যে অনলাইনে পাওয়া যায়, বা তাদের দলের বিভিন্ন মিটিং, অনলাইন মিটিং, জুম মিটিংয়ে যে বক্তব্যগুলো পাওয়া যায়, তারা আরও ডেসপারেট দেখা যাচ্ছে। অনুশোচনা বলতে কোনো কথা তাদের মধ্যে নেই। এই জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই জায়গায় সজাগ থাকতে হবে। আমি এর আগে একটা টকশোতে বলেছিলাম, আজকে যদি ফেসিবাদের সাথে যারা যুক্ত ছিল কিংবা তাদের দোসর, তাদেরকে যদি গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, আইনের কাছে সুপর্দ করতে ব্যর্থ হয় এবং তাদের যদি কাঙ্ক্ষিত বিচার করতে শুরু করতে ব্যর্থ হয়, তাহলে জাতির কাঠগড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দাঁড়াতে হবে। কারণ এদেশের মায়েদের আহাজারি, বোনদের কান্না কিন্তু এখনো থামেনি। আমাদের পিতারা এখনো তাদের নির্ঘুম রাত কাটাচ্ছেন তার সন্তান হারা বেদনায়। সে জায়গা থেকে আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই ভূমিকা পালন করবে। এবং এ ধরনের ষড়যন্ত্র যারা চেষ্টা করছে, যারা বলছে দেশের মানুষকে ঘুমাতে দিবে না, তারা জঙ্গিবাদী কাঁধে হামলা করবে, তারা আরও বিভিন্ন ধরনের নাশকতা করবে, কঠোর হস্ত দমন করতে হবে এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধী যারা, যে যেখানে পিস্তল নিয়ে, অস্ত্র নিয়ে আমাদের মা বোনদের উপরে, ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছিল, গুলি চালিয়েছিল, তাদেরকে খুব দ্রুত সময়ে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। রহমান শামীম, একটি বিষয় আমি মনে করি যে ইয়াসিন আরাফাত যেটি বলল, সে তার অধিকাংশ বক্তব্যের সঙ্গেই আপনিও একমত পোষণ করবেন। তবে একটি বিষয় সম্পর্কে আমি জানতে চাই যে
যেহেতু 5 তারিখের পরে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এখান থেকে চলে গেলেন, ভারতে আশ্রয় নিলেন এবং বেশ কয়েকজন উল্লেখযোগ্য সংখ্যক জনপ্রিয় তাদের আমলের জনপ্রিয়, তাদের মধ্যে তারকা খ্যাতি সম্পন্ন এরকম অনেক মন্ত্রীর বিস্তর দুর্নীতির যে অভিযোগ সেগুলো নিয়ে তারাও কিন্তু ভারতে আশ্রয় নিয়েছেন। দেশে যারা ছিলেন তাদের অনেকের বিষয়ে বলা হয় যে অন্য দলের আশ্রয়ে ছিলেন এবং সেইখানে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যতম বৃহৎ দল, এই দলের সাংগঠনিক শক্তিও অনেকে কিন্তু ভোল পাল্টে বিএনপির আবরণে এসেছেন। এই ধরনের অনেকগুলো কথা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। এই জায়গাটায় আপনার কোনো দ্বিমত আছে কিনা? না, আপনি ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে দেশ বিদেশে যারা সংযুক্ত রয়েছেন, যারা আমাদের সাথে রয়েছেন এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, তহিদ শান্ত ভাই সঞ্চালক মহোদয়, আপনাকে আমি প্রথমে সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমরা দেখেছি যে আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন অনেকের বিরুদ্ধে এবং অ্যাক্টিং চেয়ারম্যান এই বিষয়ে খুবই কঠোরভাবে আছেন। দেখুন, আমি যেটা বলতে চাচ্ছি, যে কথাটা আপনি বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে এবং প্রবর্তনের ক্ষেত্রে জন্মলগ্ন থেকেই এই পর্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 15ই আগস্টের পট পরিবর্তনের পর 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আমাদের 1975 সালের 25শে জানুয়ারি পঞ্চম সংশোধনীর মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক পট পরিবর্তনের সূচনা করেছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেই পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। তার হাত দিয়েই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে এবং আমাদের সংবিধানে আজকে যে সব দলের দাবির প্রেক্ষিতে তৎকালীন 1996 সালে এই সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়েই আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। তিনিই সূচনা করেছেন। বিএনপির জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে ভূমিকা রয়েছে। এই জন্য বিএনপি এত জনপ্রিয় রাজনৈতিক দল। আজকে যে পট পরিবর্তন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর, এই দুঃশাসন গত 16 বছর দেশের মানুষের সমস্ত অধিকার হরণ করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, গণতন্ত্রকে হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, নীল নকশা সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সব অধিকার হরণ করে মানুষের জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আমাদের বিচার বিভাগ, আমাদের পুলিশ বিভাগ, আমাদের সিভিল প্রশাসন এবং অন্যান্য সাংবিধান দুদক সহ নির্বাচন প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন দলীয়করণ করে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। এই প্রেক্ষাপটে 17 বছর আমরা আন্দোলন করেছি। আমাদের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে, বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের। আমরা গণতান্ত্রিক জন্য আন্দোলন করেছি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য আন্দোলন করেছি। সর্বশেষ ছাত্র জনতা কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলন, এই খুনি হাসিনার সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার সাথে একাকার হয়ে খুনি হাসিনার পতন হয়েছে। কেউ কিন্তু প্রত্যাশা করেনি যে এইভাবে এই সরকার সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার এসেছে। সবাই সমর্থন দিয়েছে, নিঃশর্ত সমর্থন। এটা আমাদেরই সরকার। এই সরকারকে কোনো অবস্থাতে আমাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার। হাজার হাজার ছাত্র এবং গণতান্ত্রিক আন্দোলনে 17 বছর শহীদদের রক্ত জীবনের উৎসর্গতার মধ্য দিয়ে এই সরকার দাঁড়িয়ে রয়েছে। এই সরকার একটা বিপ্লবী, একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটি সরকার। গত 200 বছরের পৃথিবীর ইতিহাসে রক্ত দিয়ে জীবন দিয়ে এমন ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই। গত 200 বছর এই ইতিহাস রচনা করেছে এদেশের ছাত্ররা এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর জীবন দিয়ে। এই অর্জনটা যাতে নস্যাৎ হতে না পারে, আমরা প্রথম থেকে
এই সরকারকে সমর্থন দিয়ে আসছে বিএনপি, আপনারা দেখেছেন। কিন্তু আমাদের এই সরকারের সবচেয়ে বড় একটা ভুল হয়েছে, এই কারণে আমি প্রথম থেকে আমি বলে আসছি, এখানে যতগুলো টকশোতে আমি গিয়েছি বলার চেষ্টা করেছি, এই সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এই সরকারের দোষক পেতাত্তা প্রত্যেকটা আমাদের পুলিশ প্রশাসনে, আমাদের সিভিল প্রশাসনে, আমাদের বিচার বিভাগে, আমাদের দুদকে, অন্যান্য সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানে এবং মাঠ পর্যায়ে প্রশাসনে, এসিল্যান্ড থেকে শুরু করে টিএনও, এই যে প্রশাসন রয়েছে সারা দেশে বিস্তৃত, এই খুনি হাসিনার 17 বছরে যারা সুবিধাভোগী পদোন্নতি পেয়েছেন, আওয়ামী লীগ করেছে, তারা ছাড়া কেউ চাকরিতে অধিষ্ঠিত হতে পারে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে মাঠ পর্যায়ে। এদেরকে রেখে আপনি একটি অন্তর্বর্তীকালীন সরকার যে বিপ্লবের চেতনাটাকে ধারণ করেছে, সেই চেতনাকে ধারণ করে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাটা পূরণ করা অত্যন্ত কঠিন বিষয়। এই সরকার এখানে শুদ্ধি অভিযান করতে পারেনি। এই গুরুত্বপূর্ণ বিচার বিভাগে, আপনার সিভিল প্রশাসনে, পুলিশ বিভাগে আমরা শুদ্ধি অভিযান করতে পারিনি আমরা, যে কারণে আজকে সরকার কিন্তু বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালন করতে গিয়ে হোঁচট খাচ্ছে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বাজার। আজকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী শুধু গাজীপুরে না, সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা, জীবনের নিরাপত্তা মানুষের বিঘ্নিত হচ্ছে, কারণ পুলিশ কিন্তু ভেঙে পড়েছে। তারা আজকে দুষ্টের দমন আর শিষ্টের লালন করতে পারছে না, সেই সক্ষমতা পুলিশের মধ্যে বিরাজ করছে না, পারছে না, ভেঙে পড়েছে পুলিশের শাসন ব্যবস্থা। এটাকে ধীরে ধীরে সময় লাগবে কার্যকর করতে গেলে। মানুষের জানমাল, আভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়া একটি রাষ্ট্রের সবচেয়ে বড় পবিত্র দায়িত্ব। একটু বিষয়টা জানতে পারি, যেটি ইয়াসিন আরাফাত বলল, এবং আপনি যে ইয়াসিন আরাফাতদের সন্দেহ বা ধারণা যে জাতীয় ঐক্যে এক ধরনের দুর্বল জায়গা দেখা দিয়েছে, এবং এই দুর্বলতার সুযোগে এই গেল সরকারের যারা সুবিধাভোগী, যারা এখন দেশে অবস্থান করছেন, তারা বিভিন্ন জায়গায় এই প্রবলেম করছেন। এবং আমি আরেকটি বিষয় আমি বলেছিলাম যে অবশ্যই বিএনপি অনেক বড় দল এবং দলের যে কেন্দ্রীয় কমান্ড, সেই জায়গায় কোনো আপোষ নেই, কিন্তু কোনো পর্যায়ে, স্থানীয় পর্যায়ে বা রাজধানীতেও কোনো নেতার বিরুদ্ধে বলা হচ্ছে যে তাদের কাছে এই আওয়ামী লীগের কেউ পায়। আমি জানি না এটা অভিযোগ আসলে দলীয় পক্ষ থেকে কতটুকু ইয়ে হয়, তবে দলের পক্ষ থেকে এটা দেখা গিয়েছে যে বিএনপির কেউ যদি এরকম চাঁদাবাজি বা কোনো কিছুতে বা কোনো ধরনের অন্য কোনো বিষয়ে ছিল, তাদের ব্যাপারে কিন্তু দল থেকে খুব কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জায়গাটিকে আপনি কি একটু? আপনি ঠিকই বলেছেন। আপনি খেয়াল করে দেখবেন 5ই আগস্টের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে, শুধু বিএনপি নয়, সমস্ত বিরোধী দলের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, গোটা বাংলাদেশেরই তিনি নেতৃত্ব দিয়েছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, জনাব তারেক রহমান সাহেব। আপনি তার বক্তব্যগুলো দেখলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন, অত্যন্ত দৃঢ়তার সাথে শক্তিশালীভাবে কঠোর বার্তা দিয়েছেন নেতাকর্মীদের। 5ই আগস্টের পর থেকে, আগে থেকেও, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মন্দির উপাসনালয়ে পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা আইন হাতে তুলে নেবে, অন্যায় কাজ করবে, দখল বা চাঁদাবাজির সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে, অনেকে ত্যাগী নেতাকর্মী, সামান্য অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, দলকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিএনপি লুটপাট, ধ্বংসযোগ্য এবং অরাজকতা, চাঁদাবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি গত 17 বছর আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠার জন্য। যারা সুযোগ সন্ধানী, কিছু কিছু লোক থাকবেই সুযোগ সন্ধানী, সুবিধাবাদী চরিত্রে বিএনপির নাম ভাঙিয়ে সেটা করার চেষ্টা করবে। আমরা কঠোরভাবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন এবং সেটা বাস্তবায়ন করেছে বিএনপি কেন্দ্রীয় কর্তৃপক্ষ। যারাই এটার সাথে জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে শোকজ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। যারা ন্যূনতম জড়িত হয়েছে, মানুষের বিপক্ষে গেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বিএনপি কখনো পিছপা হয়নি। বিএনপি জনগণের কল্যাণে, জনগণের সমর্থন নিয়ে শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবসময় কাজ করে গেছে। এই জন্যই বিএনপির প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা রয়েছে। যতবারই দেশের মানুষ সুযোগ পেয়েছে ভোট দিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে অধিষ্ঠিত করেছে।
এটাই হলো মূল কারণ। বিএনপির উপর জনগণের আস্থা রয়েছে এবং সেটা বিএনপি জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের কল্যাণ যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত। আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু আরও আলোচনা করব। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আপনারা থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ইস্পাহানি মিডিয়াপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবার মূল আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মিডিয়াপুর 0 আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা যে কথাটি বলতে চেয়েছিলাম, শামীমুর রহমান শামীমের সঙ্গে আলোচনায় ছিলাম, ইয়াসিন আরাফাত আপনার সঙ্গে, আপনিও বলছিলেন যে ঠিক এই মুহূর্তে যে পুলিশ অফিসারদের কথা বললাম যারা গত সরকারের সময় ছিলেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে যেটাকে বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, অর্থাৎ তারা গুলি করছে ছাত্র জনতার উপরে, সেইগুলো আছে। এছাড়া আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে বিভিন্ন, যেমন গণমাধ্যম কর্মী আছে, তথ্য প্রযুক্তি খাতে যারা কাজ করছেন এরকম আছেন, তারাও বিভিন্নভাবে, যেহেতু এখন ফেসবুক ইউটিউব স্বাধীনভাবে চলছে, যেটি গত সরকারের সময় একটি স্ট্যাটাস দিলেও আইসিটি মামলা, বিভিন্ন আইনে মামলা হতো, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। আপনারা দুজনই মনে হয় সেটিকে খেয়াল করছেন যে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে। এবং গাজীপুরের যে বিষয়টি, সেখানে এই শিক্ষার্থীদেরকে ধরে রেখে জোর করে তাদের কাছ থেকে ভিডিও করা হয়েছে এবং এটি ছেড়ে দেওয়া হয়েছে শর্টস আকারে, টিকটকে ছাড়া হয়েছে, রিলসে ছাড়া হয়েছে, এবং তারা বলতে যাচ্ছে যে এখন শেষ, সারা দেশের থেকে তোমরা নেমে পড়ো, এই সরকারের শেষ। শেখ হাসিনাও এরকম একটি ভাষণ দিয়েছেন ছোট, যে তারা গণশত্রু, তা আপনারা নেমে আসেন। এই জায়গাটাতে আপনার কি মনে হয়, সরকারের বিষয় পক্ষে বা আইন শৃঙ্খলার পক্ষে আপনাদের মতামত কি থাকবে তাদের জন্য? দেখুন, দুটি বিষয় বলবো। একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত, তাদের গুরুত্বপূর্ণ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে মোল্লা নজরুল। আমি তো প্রায় 3 বার কারাগারে গিয়েছি, 2 বছরের বেশি কারাগারে ছিলাম। আমি ডিবিতে 3 নম্বর সেলের মধ্যে ছিলাম। মোল্লা নজরুল তিনি 3 নম্বর সেলের দায়িত্বে ছিলেন না। তারপর আমি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সেজন্য তার ইন্টারেস্টে সে আমাকে তার সেলে নিয়ে যায় এবং আমার উপর নির্যাতন করে সরাসরি, অথচ তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন না। এরকম একজন মানুষ তিনি ছিলেন। এভাবে আমাদের নেতৃবৃন্দ যারাই গিয়েছেন প্রত্যেকের উপর তিনি টর্চার করেছেন, নির্যাতন করেছেন। আমি আশ্চর্য হই যে এই মানুষটা এতদিন পরে কেন গ্রেপ্তার হলো। এভাবে আজকে আসলে তো ডেভিল তো প্রশাসনের ভিতরে বেশি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে বাংলাদেশের কসাই বলা হয়, ওনার সামনে পুলিশ অফিসার বলছেন যে স্যার গুলি করি, একটা মরে একটা যায়, বাকিরা যায় না। এই পুলিশ অফিসাররা কোথায়? এই পুলিশ অফিসার কি শুধু একজনে ছিলেন? মোল্লা নজরুলকে বাংলাদেশ শুধু একজন? বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে, প্রত্যেকটি শহরে নগরে এরকম শত শত মোল্লা নজরুল বিগত 16 বছরে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, শুধু নিজের ক্ষমতা আঁকড়ে থাকার জন্য। বিগত 16 বছরে যুবলীগ, ছাত্রলীগ তারা রাজপথে কোনো মোকাবেলা করে নাই, রাজপথে আসে নাই, রাজনৈতিক দলের সাথে কোনো ক্লাশ তেমন হয় নাই। পুলিশ বাহিনী দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে বিরোধী দলকে দমন করানোর চেষ্টা করা হয়েছে। এখন পুলিশ, র্যাব, বিজিবির মধ্যে কারা ছিল? মোল্লা নজরুল ছাত্রলীগের সাবেক নেতা, বিপ্লব কুমার সরকার ছাত্রলীগের সাবেক নেতা, হারুনুর রশিদ হাওন আঙ্কেল যাকে বলা হয় ছাত্রলীগের সাবেক নেতা। এরকম ছাত্রলীগের নামদারি পদধারী, যুবলীগের নামদারি পদধারী ব্যক্তিদেরকে পুলিশে, র্যাবে, বিজিবিতে নিয়োগ দিয়ে তাদেরকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। তো মোল্লা নজরুল একজন কেন গ্রেপ্তার হবে? এবং শত শত মোল্লা নজরুল পুলিশের বিভিন্ন জায়গায় আছে। কুষ্টিয়ার সে এসপির কথা আমার এখনও মনে পড়ে, যিনি বলছেন যে তোমরা যারা বিরোধিতা করো হয় চুপচাপ থাকবে, নাহলে পাকিস্তান চলে যাও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারবৃন্দ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা, দলীয় সমাবেশে গিয়ে দলীয় বক্তব্য দেয়া, পুরা প্রশাসন যন্ত্রকে ধ্বংস করে ফেলছে। শামীম ভাই যেটা বলেছেন যে পুলিশের কোমর ভেঙে গেছে বা পুলিশের সক্ষমতা কমে গেছে, আমি আমার জায়গা থেকে বলবো আমাদের পুলিশের সুনাম আছে। আমি বিশ্বাস করি পুলিশ এখনও সক্ষম। পাবনার ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে। পাবনায় আওয়ামী লীগের জেলা সভাপতিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার একদিন পরে 24 ঘন্টার মধ্যে আবার পুলিশ গ্রেপ্তার করেছে। তাহলে পুলিশের যে প্রযুক্তি আছে, কলা কৌশল আছে, তারা এখনও সক্ষম।
তো তারা সেই সক্ষমতার জায়গা থেকে ভূমিকা পালন করছে না কেন? কারণ ওই যে সবাই যে চেতনাধারী, সবাই যে ফেসিবাদের দোসর, সবাই যে 16 বছর ধরে ফেসিবাদের আস্কারা পেয়ে পেয়ে এই পর্যায়ে জুলুম করতে করতে, নিপীড়ন করতে করতে এ জায়গায় আসছে, তারা এখন তাদের পক্ষ ছেড়ে জনতার পক্ষে, ছাত্রদের পক্ষে ভূমিকা পালন করবে। তাদের ভিতরে তো কষ্ট আছে, যে কষ্ট হচ্ছে ফেসিবাদ পালানোর কষ্ট, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কষ্ট। এই জায়গাগুলো চিহ্নিত করা খুব বেশি প্রয়োজন। আমি বলবো না যে বিগত সময় বিএনপি জামাত যারা ছিল তাদেরকে গাঁট ধরে বের করে দেওয়া হয়েছে, ওএসডি করা হয়েছে, আমি সেটা বলবো না। ফেসিবাদের দোষর যারা ছিল, এদেশে সোশ্যাল মিডিয়া থাকার কারণে প্রত্যেককে চিহ্নিত করার সুযোগ আছে এবং অনেকে চিহ্নিত, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা প্রয়োজন। কারণ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করে দলীয় ভূমিকা পালন করেছে। এদের যদি সুনির্দিষ্ট শাস্তি না হয়, তাহলে আগামীতে বাংলাদেশ এই ধারা থেকে বের হতে পারবে না। পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা আবার দলীয় ব্যবহার করবে। এ জায়গায় একটা উল্লেখযোগ্য পরিমাণ দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে আর কেউ জনগণের টাকায় যে গুলি কেনা হয় সেই গুলি দিয়ে জনগণের বুকে গুলি চালাতে না পারে। দ্বিতীয় বিষয় যেটি আসছে, আজকে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মুক্ত গণমাধ্যম, মানুষের বাক স্বাধীনতা, যেটা 16 বছর ধরে আমরা বলেছি, এটি ব্যবহার করে আওয়ামী লীগ আজকে আমাদের হুঙ্কার দিচ্ছে। আমি এই জায়গায় আমার মূল্যায়নে বলবো, আসলে ওই যে যার কোনো শক্তি নেই সে ডোল বাজাচ্ছে, সে তার কিছু মানুষকে আরও বেশি বিপদে ফেলার জন্য এই ভূমিকাগুলো পালন করছে। শেখ হাসিনার সর্বশেষ অডিও বক্তব্য, তিনি ভিডিওতেও আসেন নাই। আমি ফেসবুকে দেখলাম একজন লিখছেন, অডিওতে আসার কারণে 32 নম্বরের ঘটনা ঘটে গেল, ভিডিওতে আসলে যে কি হবে। তারা এই মুক্ত গণমাধ্যমের সুযোগ ব্যবহার করতে পারে, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের সক্ষমতা আছে যে এই ব্যক্তিটা হুমকি কোথা থেকে দিচ্ছে, তাকে তো চিহ্নিত করা, আইডেন্টিফাই করা বেশি কঠিন না। তাহলে সেটা না করার মূল কারণ হচ্ছে ওই যে ফেসিবাদের প্রেতাত্মারা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যন্ত্রে বসে আছে। সচিব বলেন, আমলা বলেন, সরকারি কর্মকর্তা বলেন, এখনও আওয়ামী লীগের জন্য মায়া কান্না হয়। দেখেন 21শে বইমেলায় শেখ হাসিনাকে দিয়ে ডাস্টবিন তৈরি করা হয়েছে। একজন ব্যক্তি যিনি তার রাষ্ট্রের জনগণের বুকে গুলি চালিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, বাবাকে সন্তান হারা করেছেন, বৃদ্ধ বাবাকে, সন্তানকে লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যেতে হয়েছে, এই কাজ যিনি করেছেন তার মধ্যে কোনো অনুশোচনা নাই। তার জন্য এখনও কোনো সুশীল সমাজ, যে বিশিষ্ট নাগরিকরা বিবৃতি দেয়। বাংলাদেশের বিশিষ্ট নাগরিক হলো 26 জন, আর অবশিষ্ট নাগরিক হচ্ছে বাংলাদেশের 18 কোটি জনগণ। এগুলো চিহ্নিত করতে হবে। যারা হুমকি দেয়, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, আমি বলবো না যে আইসিটি অ্যাক্টের অধীনে গিয়ে আবার তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুক, কিন্তু প্রকৃত যারা সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী, যারা বিভিন্ন সময়ে অন্যায়ের সাথে, খুনের সাথে, ফেসিবাদের সাথে যুক্ত ছিল, তাদেরকে দ্রুত এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিহ্নিত করে গ্রেপ্তার করার সুযোগ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যদি তারা এটাতে ব্যর্থ হয়, আমি আশঙ্কা করছি ছাত্র জনতা রোশন হলে তাদেরকে পড়তে হবে। শামীমুর রহমান শামীম যে কথাগুলো বললো, আমিও বললাম যে ঠিক এই মুহূর্তে পুলিশের যেমন গতকালকে থেকে এখন পর্যন্ত প্রায় 1300 জন, তারা 1300-র বেশি আটক করেছে। তো এটি 6 মাস সময় নিল কেন? এবং আরও একটি বিষয়, সেটি হলো যে এই যে ফেসবুক, ইউটিউব, টিকটক, এই শর্টসগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের এরকমের ছবি বা পুরনো ছবি সেগুলো ছাড়া হচ্ছে। যেহেতু এখন সোশ্যাল মিডিয়া অনেকটাই নিয়ন্ত্রিত বললাম না, অনিয়ন্ত্রিত মানে মুক্ত, সেইখানের এই সুযোগটা কিন্তু তারা নিচ্ছে। এই জায়গাতে প্রশাসনের জন্য আপনার কি বলা আছে? অবশ্যই প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে উস্কানিমূলক এই ধরনের বক্তব্য যেভাবে প্রচার হচ্ছে, এটা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে, ক্ষতিগ্রস্ত হচ্ছে গণতান্ত্রিক চেতনাবোধ। সরকার কঠোর নজরদারি করে এগুলোর বিরুদ্ধে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমরা দেখেন শেখ হাসিনা ভারতে বসে, অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছে, সেখানে বসে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। সাবেক আইজিপি বেনজির সাহেব বলছেন, শহীদুল সাহেব বলছেন, শেখ হাসিনার অন্য নেতৃবৃন্দরা বলছেন আওয়ামী লীগের। এদের উস্কানিমূলক বক্তব্যের কারণে বাংলাদেশে কিন্তু আজকে আমরা যেটা করতে পারছি না, প্রশাসন যেটা ব্যবস্থা নিতে পারছে না, আজকে ছাত্র জনতা, অন্যান্যরা সবাই দেখেন প্রতিবাদী হয়ে তারা কর্মকাণ্ডগুলো করছে। এটা আমাদের কাছে, আমরা সবাই চাইব সরকার, রাষ্ট্র
নিরাপত্তা নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় তুলে নিকি। সরকার যদি এটা দেরি করে, কালক্ষেপণ করে, তাহলে জনগণ তো বিক্ষুব্ধ হবেই, স্বাভাবিক হবেই। তাদের সরকারের রাষ্ট্রীয় পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থা নিয়ে এই সমস্ত কর্মকাণ্ড যারা করছে, উস্কানিমূলক করছে, দেশের ভিতরে যারা রয়েছে, এই সরকারকে অস্থিতিশীল বাধাগ্রস্ত করার জন্য ভারতের গণমাধ্যমগুলো যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে, রীতিমতো একটা আমাদের রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে। ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক অঙ্গনে, আমরা ভারতীয় গণমাধ্যমগুলো দেখছি। এতে করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি মনে করি এই সরকার এই ব্যাপারে নজরদারি করে কঠোর ব্যবস্থা নেবেন এবং দেরিতে হলে ওই সরকার আজকে যে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন, এটা আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এটা অনেক আগেই করা উচিত ছিল, কারণ বিগত সরকার যেভাবে অস্ত্রের লাইসেন্স দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দলীয় নেতাকর্মীদের, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দিয়েছেন, অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র, এটা কোনো সরকার দেয়নি। অস্ত্রের ঝঞ্ঝানে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় প্রতিটি ইউনিয়নে, উপজেলায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে এইভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে এই সরকার। এই অস্ত্রগুলো কোথায় গেল? অস্ত্রগুলো উদ্ধার করা হয়নি। আজও সেগুলো কিন্তু জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজকে মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না বাংলাদেশে। এই সব কারণে এই অপারেশন ডেভিল হান্ট আমি মনে করি যৌথ সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মজুদদারি, অত্যাচারী, খুনি, দোসর, আওয়ামী লীগের অনেক তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের কাউকে ধরতে পারে, আমরা ধরতে পারি না। কয়জন লোক গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের অত্যাচারী খুনি গোষ্ঠী? দেখেন আপনি, খুব কম লোকই গ্রেপ্তার হয়েছে, পালিয়ে গেছে, আর এখন আত্মগোপনে আছে। তাদেরকে কিন্তু আমাদের রাষ্ট্র না, সবাইকে তো আর গ্রেপ্তারের একদম তৃণমূলের যে সব নেতাকর্মী, কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের যারা হুকুমের আসামি, যারা হুকুম দিয়েছে, এই জায়গা থেকে আরো কঠোরভাবে কিভাবে আগানো যায়? তাদেরকে তো ধরা হয়নি এই পর্যন্ত। এই অন্তর্বর্তীকালীন সরকার তো তাদের বিরুদ্ধে কোনো অভিযান চালিয়ে ধরতে পারেনি এই অপরাধীদেরকে। আপনি দেখেন একটা ইউনিয়নে, উপজেলায় আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী ছিল, তারা লুটপাট করছে, অত্যাচার করছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, গুম খুম করেছে। তাদেরকে কি আইনের আওতায় আনতে পেরেছে? পারে না আনতে। আজকে অস্থিতিশীল করার জন্য তারাই চেষ্টা করছে বাংলাদেশ সরকারকে। আজকে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কঠোর ভূমিকা পালন করতে হবে। সে যেই হোক, যারাই চাঁদাবাজি, সন্ত্রাসী করবে আর অতীতে আওয়ামী লীগের যারা চিহ্নিত করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। তা নাহলে স্থিতিশীল বাংলাদেশকে আপনি দেখতে পাবেন না। এটা দেশবাসী প্রত্যাশা করছে। আজকে বাংলাদেশ বহুবিধ সংকটে এসে পড়েছে। একটি রাজনৈতিক সংকট, একটি অর্থনৈতিক সংকট, কর্মসংস্থান সংকট। আজকে 8.5 কোটি মানুষ ক্ষুধা, দারিদ্রতাকে নিয়ে বসবাস করছে। গত 17 বছরে ধনী গরিবের যে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে, এক শ্রেণীর মানুষের হাতে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, আর মানুষ গরিব থেকে গরিব হয়েছে। এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যযুক্ত সমাজ ব্যবস্থা, আইনের শাসন নেই, ন্যায় বিচার নেই, শ্রেণী বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। আজকে বাংলাদেশ অস্থিতিশীল হয়েছে এখানে। সব জায়গায় দুর্নীতি, লুটপাট করেছে একটি সরকার। তাদের বিরুদ্ধে তো অর্থ পাচার হয়ে গেছে, আমরা তো এগুলো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারিনি। আজকে যারা বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের 8.5 কোটি মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খায়। আজকে বাজার ব্যবস্থা দেখেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। কিন্তু সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না বাজার সিন্ডিকেটের কারণে। হাসিনা সরকার চলে গেছে, কিন্তু বাজার সিন্ডিকেট কি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছে? মনিটর করে কার্যকর ব্যবস্থা নিতে পারছে? সাধারণ মানুষের নাগালের মধ্যে দ্রব্যমূল্যগুলি রাখতে পারছে? আমরা পারছি না। কিন্তু বহুবিধ সংকটে, কর্মসংস্থার সংকটে অনেক ইন্ডাস্ট্রি, শিল্প কলকারখানা, ব্যাংকিং সেক্টরে সংস্কার কারণে বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান, তরুণরা আজকে বেকার হয়ে যাচ্ছে। শিল্প কলকারখানা এই বিপ্লবের পরে অনেক লোক পালায় চলে গেছে, টাকা পয়সা নেয় বিদেশে পাচার করে। আজকে কিন্তু একটা সংকট কর্মসংস্থান তৈরি হচ্ছে। বিকেএমের সভাপতি বলছেন, আপনার 150 থেকে 60টি বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে গত 6 মাসে। আজকে কঠিন একটা সংকটের মধ্যে বাংলাদেশ নিমজ্জিত। আমাদের বিভিন্ন সীমান্ত জেলাগুলোতে পার্শ্ববর্তী দেশ আমাদের কাঁটাতারের বেড়া দিচ্ছে, সংঘাত তৈরি হচ্ছে, আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে এই জায়গা থেকে বহুবিধ সংকট মোকাবেলা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে,
আছে নিশ্চয়ই ভুল ত্রুটি দুর্বলতাও রয়েছে, আমি বলবো না যে তারা সফল। এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যৌক্তিক সময় একটি সুষ্ঠু ক্রেডিবল সবার অংশগ্রহণের স্বচ্ছ গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন উপহার দিতে গেলে তাকে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে রাজনৈতিকভাবে ক্ষমতা আমরা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুটি বিষয় বলে যাই, সেটি আমরা ছোট একটি বিরতি যাব। দুটি বিষয়ের মধ্যে একটি হলো কমান্ড সেন্টার গঠন হয়েছে আজকে প্রেস সচিব জানিয়েছেন, এবং প্রেস সচিব আরেকটি কথা গতকালকে জানিয়েছিলেন যে ডক্টর ইউনূসের যে সুনাম রয়েছে সারা দেশে, যশ খ্যাতি, এটি নষ্ট করার জন্য ভারতের থেকে অপপ্রচার চালানো হচ্ছে এবং এর পেছনে ভারতের মিডিয়াগুলো দায়ী। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করে আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি জানাতে পারেন। আমরা বিরতি থেকে ফিরে আবারও যুক্ত হব মূল আলোচনায়। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা আবারও স্বাগত। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা যে কথাগুলো বলছিলাম, ইয়াসিন আরফাত, শামীম রহমান শামীম, সেটি গতকালকে প্রেস সচিব নিজে জানিয়েছেন। তিনি একটি আশঙ্কা প্রকাশ করেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে তার সুনাম নষ্ট করার জন্য এক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, এর পেছনে ভারতের মিডিয়াও আছে। এবং এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো আজ থেকে কাজ শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। সেটি হলো এইখানে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, এবং সেই সঙ্গে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর প্রতিনিধিও থাকবেন। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই খুব সংক্ষেপে। আপনার হাতে আছে 2.5 মিনিট। আমি একটু বলি, সেটা দেখেন, এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই প্রতিটা ঘটনাকে রং লাগিয়ে ভারতীয় মিডিয়াগুলো খুব বেশি অপপ্রচারে তারা লিপ্ত ছিল। তারা পারস্পরিক সংঘাত এগুলোকে সাম্প্রদায়িক হামলা বলে চালানোর চেষ্টা করছে। ফেসবুকে ফ্যাক্ট চেক এরকম অনেকগুলো রিউমার স্ক্যানার আছে, তারা বহুবার প্রমাণ দিয়েছে যে এই ঘটনা, ভারত যেটা বলছে সাম্প্রদায়িক হামলা, ভারত যেটা বলছে আওয়ামী লীগের তার বাড়ি জ্বালিয়ে দেওয়া, এটার সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক নাই। এরকম বহু প্রমাণিত হয়েছে। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিডিয়া এভাবে উঠে পড়ে কেন লাগলো? কারণ লাগছে এই কারণেই 16 বছর ধরে বাংলাদেশকে গণতন্ত্রহীন করে রাখার ক্ষেত্রে যে রাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিকা, যে রাষ্ট্র খবরদারি করেছে, প্রকাশ্যে দিবালোকে এসে জাতিসংঘের নিয়ম কানুনকে উপেক্ষা করে আমাদের উপর খড়গহস্ত হয়েছে। এজন্য তারা শেখ হাসিনার বিয়োগে, শেখ হাসিনার পালিয়ে যাওয়াতে তারা নাখোশ। এই কারণে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কীভাবে বিতর্কিত করা যায়, প্রশ্নবিদ্ধ করা যায়, গোটা বিশ্বের সামনে হেয় প্রতিপন্ন করা যায়, এই জন্য যত ধরনের মিথ্যা অপপ্রচার চালানো দরকার সবগুলো চালাচ্ছে। তো ময়ূক রঞ্জন একজনের নাম তো শুনছেন, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে সে প্রশ্ন তুলছে। চট্টগ্রাম থাকবে না, বাংলাদেশ দখল করে নিতে 48 ঘন্টা বেশি সময় লাগবে না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলবো, এদেশের ছাত্র জনতা হাজারো রক্তের বিনিময়ে 24-এর স্বাধীনতা অর্জন করে দিয়েছে আমাদেরকে। সুতরাং এই ছাত্র জনতা এখনো সজাগ আছে। সুতরাং বাংলাদেশে আধিপত্যবাদকে এদেশের ছাত্র জনতা গ্রহণ করবে না। কে কি অপপ্রচার করলো এটা আমাদের চাইতে গুরুত্বপূর্ণ, আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসিবাদের বিদায় হয়েছে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা প্রয়োজন, যারা ফেসিবাদের সাথে ছিল তাদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তার পাশাপাশি একটি কমান্ড সেল যে গঠন করা হয়েছে, এটা আসলে শুরু থেকে করা দরকার ছিল এই সরকারের। এটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে কিন্তু দাবিগুলো ছিল। তো অবশেষে 6 মাস পরে হলেও যে এটি করেছে, আমি রাষ্ট্রযন্ত্রকে সাধুবাদ জানাতে চাই। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত, তাদের এই কমান্ড সেন্টার থেকে কার্যকর পদক্ষেপ হবে। কোথায় কে ষড়যন্ত্র করছে, কোথাও যেমন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে আমাদের সেনাবাহিনী গাড়ি পুড়িয়ে দিয়েছে, তারা এত স্পর্ধা তারা দেখাচ্ছে। সুতরাং এই সকল জায়গাগুলোকে কোনোভাবে টলান না করে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বশেষ আমি এই কথা বলে শেষ করতে চাই, আসলে এই যে এখন সোশ্যাল মিডিয়া তারা ফাফা বলি আওড়াচ্ছে, একটা কথা আছে, খালি কলসি বাজে বেশি। তারা তো সবাই পলাতক, এখন কি করবে? নিজেদের কিছু কথা তো মিডিয়াতে রাখতে হবে। এজন্য তারা দূর থেকে হরতাল পালন করে, বাংলাদেশে হরতাল ঘোষণা দিয়ে
লন্ডনে বিক্ষোভ মিছিল করে, আমেরিকা বিক্ষোভ মিছিল করে, এর চেয়ে হাস্যকর তার কিছু হতে পারে না। আমার বিশ্বাস ফেসিবাদের যে পতন হয়েছে, এই ফেসিবাদী গোষ্ঠী যারা বিভিন্ন সময়ে তার ফেসিবাদী চরিত্র জাতির সামনে প্রকাশ করেছে, বারবার আবার নতুন করে সে ক্ষমা চেয়েছে, হাতে তসবির নিয়েছে, মাথায় পট্টি পড়েছে, এখন জনগণের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ক্ষমতার জন্য মানুষের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি। আল্লামা সাইদের মতো মানুষকে হত্যার ব্যাপারে জাতিসংঘ রিপোর্টও আমাদের সামনে ক্লিয়ার আসছে, যে হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করেছে, শেখ হাসিনাকে নির্দেশ দেওয়া হয়েছে, শেখ হাসিনা বলেছেন সাইদিকে সরিয়ে দাও। এরপর অনেক রিপোর্ট এখন জাতির সামনে ক্লিয়ার হবে। সুতরাং খালি কলসি বাজে বেশি এই সিস্টেমে তারা কিছু হম্বিতম্বি করবে, এর চাইতে আর তারা বেশি কিছু করতে পারবে না। শামীমুর রহমান শামীম, আমরা শেষ পর্যায়ে ঠিক এই মুহূর্তে কমান্ড সেন্টার গঠন করা হয়েছে এবং কমান্ড সেন্টারের কাছে আপনার পরামর্শ কী থাকবে? সেই সঙ্গে এই যে ফেসবুক ইউটিউবে মুক্ত অবস্থার সুযোগ নিয়ে গেল সরকারের বিভিন্ন সুবিধাভোগীরা ব্যবহার করছে, সেই জায়গাটি কীভাবে বন্ধ করা যাবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমত হলো সরকার দেরিতে হলেও আজকে জনগণের জানমালের নিরাপত্তার জন্য যে সেন্ট্রাল কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করেছে, কেন্দ্রীয় সেন্ট্রাল কমান্ড সেন্টার, এটাকে দেশবাসী ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় এই সরকারকে। এটা আগেই করা উচিত ছিল, তারপরেও দেরিতে করেছে, ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় দেশবাসী, আমরা সবাই। এর মাধ্যমে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা একটি রাষ্ট্রের, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ নিরাপত্তা। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিনন্দন জানাই আমরা তাদেরকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। দ্বিতীয়ত হলো আপনি যেটা বলেছেন যে অপপ্রচার করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটা প্রথম থেকেই করছে। এই সরকারের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তিনি আমাদের গৌরব, আমাদের অহংকার, আমাদের কাছে, তার কাছে আমাদের প্রত্যাশা, এই সরকারের কাছে আমাদের জনগণের প্রত্যাশা। গত 17 বছর যাবতে দেশের প্রায় 4.5 কোটি তরুণ প্রজন্মের ভোটার নির্বাচন কি জিনিস, ভোটাধিকার কি, সেটা তারা দেখতে পায়। প্রশাসনের নীলনকশা নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থায় তারা নীলনকশা নির্বাচন করেছে বিগত 17 বছর আওয়ামী লীগ পতিত সরকার। এর বিরুদ্ধে সাধারণ মানুষের এবং তরুণ প্রজন্মের একটা ক্ষোভ রয়েছে তাদের ভোটাধিকার দিতে না পারার কারণে। এই সরকার কাছে সবচেয়ে বেশি মানুষের প্রত্যাশা, আমরা কিন্তু বিরোধিতা করছি না সংস্কার না করার জন্য, গুরুত্বপূর্ণ বিষয় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই সরকার তো সব বিষয়ে সংস্কার করতে পারবে না এত অল্প সময়ে। মানুষের প্রত্যাশা নির্বাচনকালীন এই সরকারের কাছে, অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার 3 বছরের মাধ্যমে নির্বাচন দিয়ে তারা চলে গেছে সাংবিধানিকভাবে, এই সরকার নিয়ে একটু বেশি সময় নিয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে 1 বছরের মধ্যে এই সরকার নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য আমাদের সিভিল প্রশাসনে, আমাদের পুলিশ বিভাগে, বিচার বিভাগে, নির্বাচন কমিশনে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, মাঠ প্রশাসন, এই সংস্কারগুলো করে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব নির্বাচিত মাধ্যমে একটি ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে একটি বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনা এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এটা যদি সফলভাবে ডক্টর ইউনূস সরকার করতে পারে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে ডক্টর ইউনূস সরকার চিরস্মরণীয় হয়ে থাকবে। জি, ইয়াসিন আরাফাত, আপনাকেও ধন্যবাদ এবং কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আপনাকেও ধন্যবাদ। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার শেষ প্রান্তে আমরা, সময় শেষ। আমরা শুধু এতটুকু বলতে পারি, দেশ সবার, দেশ আওয়ামী লীগের নয়, দেশ বিএনপির নয়, দেশ জামাত ইসলামীর নয়, দেশ অন্য কোনো দলের নয়, দেশটি সবার এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা বজায় রাখাটি একজন নাগরিকের সৎ এবং পবিত্র দায়িত্ব। সৎ একজন নাগরিক হিসেবে আপনি তো আপনার পবিত্র দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা রেখে আর শেষ করছি আজকের মতো ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।